বউ মানে কি? বউ মানে গাছতলা। মানুষ তেতে পুড়ে এসে গাছতলায় বসে। তুমি হচ্ছ আমার খেজুর গাছ, কাঁটা আছে, ছায়া নেই। বাংলা সিনেমার দর্শক এই দৃশ্যটিকে কোনোদিনও ভুলতে পারবেন না। সাধারণ দাম্পত্যকে কিভাবে অসাধারণ করে তোলা যায় তার সার্থক উদাহরণ হয়ে রয়েছে এই দৃশ্যটি। শুধু এই দৃশ্যটি কেন, ৭৪ সিনেমায় এরকম বহু দৃশ্যের জন্ম দিয়েছেন তিনি। আর শুধু ৭৪ই বা বলি কেন, ৩৫০টিরও বেশি বাংলা সিনেমায় অনবদ্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। বাংলা সিনেমার স্বর্ণযুগের বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীদের শিক্ষক তুল্য তিনি। প্রথাগত অভিনয়ের কোনো পাঠ বা ডিগ্রি না থাকলেও অনবদ্য আধুনিক অভিনয়ের জনক তিনি তুলসী চক্রবর্তী। ১৮৯৯ সালের ৩রা মার্চ তাঁর জন্ম, আর তিনি মারা যান ১৯৬১ সালের ১১ই ডিসেম্বর। বাংলা ভাবনার তরফ থেকে আজকে তুলসীবাবুকে নিয়ে এই ভিডিও করবার সময় বেশ কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরছিল। তিনি বাংলা ছবির প্রথম সারির অভিনেতাদের একজন, একথা সবাই স্বীকার করেন। শোনা যায় যে ছবি বিশ্বাস স্ক্রিপ্টের তোয়াক্কা না করে তুমুল আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করে যেতেন, তিনিও সময়ে সময়ে বলতেন, ওহে স্ক্রিপ্টে একবার ঝালিয়ে দাও তো, তুলসীর সঙ্গে সিন রয়েছে, বেটা কখন কি পেঁচ মেরে বসে। সেই তুলসী চক্রবর্তীকে নিয়ে সেই অর্থে চর্চা হয় কই। সত্যজিৎ রায় তাঁর সম্পর্কে বলেছিলেন, এই পোড়ার দেশে না জন্মালে তিনি অস্কার পেতেন। উত্তম কুমার ৭৪ ছবির প্রসঙ্গে বলেছিলেন, আমি তো পাত্তাই পেলাম না, তুলসীদাই মেরে বেরিয়ে গেলেন। এহেন তুলসী চক্রবর্তীকে কেন কপর্দকহীন অবস্থায় প্রায় মারা যেতে হলো? কেন তার মৃত্যুর পর পরশ পাথরের নায়কের সমস্ত খেতাব, সমস্ত পদক বিক্রি করে দিয়ে তাঁর স্ত্রীকে কার্যত ভিক্ষে করে জীবন কাটাতে হলো? তুলসী চক্রবর্তীর জীবনের গল্প শোনবার পাশাপাশি এই প্রশ্নগুলোর উত্তরও খানিকটা করে খোঁজবার চেষ্টা করব। তুলসী চক্রবর্তীকে সেই অর্থে সুপুরুষ বলা যায় না। তার সম্বল বলতে ছিল একখানি উদম পিঠ, নোয়াপাতি ভুঁড়ি আর একজোড়া চোখ, যে চোখ জলজল করছে সত্যজিৎ রায়ের বানানো পরশ পাথর ছবির পোস্টারে। নায়ক নায়িকা থাকলেও ছবিতে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতেন তুলসীবাবু অনায়াসে। তিনি জীবনে কোনোদিন স্টারডামের ছোঁয়া লাগতে দেননি। হাওড়া থেকে টালিগঞ্জ যাতায়াত করেছেন ট্রামে, বাসে। পা তাঁর সব সময় মাটিতেই ছিল। তাঁর অভিনয় প্রতিভা সম্পর্কে বলতে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছেন, কেউ যদি দেখাতে পারেন কোনো ছবিতে খারাপ অভিনয় করেছেন তুলসী চক্রবর্তী, তাহলে আমি লাখ টাকার বাজি হেরে যাব। নাটক এবং চলচ্চিত্র দুক্ষেত্রেই কি সাবলীল স্বাভাবিক অভিনয়। কখন কেমন অভিনয় করতে হবে সে মাপটাও যে কখন বদলে ফেলতেন কেউ ধরতেই পারত না। কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই খুব উঁচু দরের সহজাত অভিনয় ক্ষমতার মালিক ছিলেন তিনি। তার অভিনয়টাকে আসলে কখনো অভিনয় বলে মনেই হতো না। তার অভিনয় নিয়ে কেউ কখনো জিজ্ঞাসা করলে তুলসীবাবু স্বাভাবিক সরস ভঙ্গিতে তার জবাব দিতেন, ওরে আমি হলেম গিয়ে হেঁসেল বাড়ির হলুদ, ঝালে ঝোলে অম্বলে সবেতেই আছি। হাসতে বললে হাসবো, কাঁদতে বললে কাঁদবো, নাচতে বললে নাচবো, দুকলি গান গেয়ে দিতে বললে তাও পারবো। হলুদ যেমন সব ব্যঞ্জনই লাগে তেমনই আর কি, কিন্তু হলুদের কি নিজস্ব কোনো স্বাদ আছে? তাই আমার এই অভিনয়কে আমি অভিনয় বলি না গো। অভিনেতা হওয়ার কথা প্রথম জীবনে ভাববার অবকাশই ছিল না তুলসী চক্রবর্তীর কাছে। বাবা আশুতোষ চক্রবর্তী ছিলেন রেলের চাকুরে। চাকরি সূত্রে তাকে ঘুরে বেড়াতে হতো নানা জায়গায়। সেই কারণে ছোটবেলার অনেকটা সময় তুলসীর কেটেছে জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তীর জোড়াসাঁকোর বাড়িতে। ছোটবেলাতেই বাবা মারা যাওয়ার পর তুলসী
পাকাপাকিভাবে থাকতে শুরু করলেন প্রসাদ চক্রবর্তীর কাছে। প্রসাদবাবুর ছিল অর্কেস্ট্রার দল। শহরের বিভিন্ন জায়গায় তো বটেই, শহর থেকে দূরেও নানা সময় বায়না আসতো। গান হতো, নাচ হতো, আর তার সঙ্গে অভিনয়টাও চলতো, কারণ প্রসাদবাবুর শখের নাট্যদলও ছিল। তুলসী চক্রবর্তীর প্রথম অভিনয়ের আকর্ষণ জন্মায় জ্যাঠামশাইয়ের কাছে বড় হওয়ার সময় থেকেই। জ্যাঠামশাইয়ের কাছে থাকবার সূত্রেই তুলসীবাবু শিখেছিলেন গান। গানের গলাটা ভালোই ছিল, তার সঙ্গে সঙ্গে নাচেরও তালিম হয়েছিল জ্যাঠামশাইয়ের কাছে। কিন্তু সেসব খুব বেশি দিন চলল না। প্রসাদবাবু খুব ভালো হারমোনিয়াম বাজাতেন। তিনি চাকরি পেলেন স্টার থিয়েটারে, উঠে গেল অর্কেস্ট্রার দল। তুলসীবাবু তখন নিজের কাজ জোটানোর জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন এদিক সেদিক। পড়াশোনাটা হয়নি তেমন, তাই কাজও জুটছিল না। প্রথমে একটা মদের দোকানে চাট বানানোর কাজ নিলেন। মাতালরা সে দোকানে ভিড় করত, আর মাতালদের জন্য পাঁঠার নাড়ি ভুঁড়ি, ঘুগনি এই সব বানানো এবং তাদের বাসন ধোয়া, এই ছিল তুলসী চক্রবর্তীর কাজ। একদিন জ্যাঠামশাই হঠাৎ হাজির সে দোকানে, আর তুলসীকে মাতালদের প্লেট সাফ করতে দেখে মাথায় দিলেন এক রামগাঁটটা। বললেন, বেটা স্বাবলম্বী হতে চাইছো, আর কোনো কাজ পেলে না? এই বলে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে এলেন তুলসীকে। অবশ্য জ্যাঠামশাইয়ের কাছে গাঁটটা খেয়েই তুলসীবাবু অভিনয়ে ফিরে এলেন, এত সহজ নয় ব্যাপারটা। তুলসীবাবু চাকরি নিলেন একটা ঘড়ি সারাইয়ের দোকানে। সেখানেও খুব বেশি দিন মন টিকল না। তারপর একদিন সকালবেলায় কাউকে কিছু না জানিয়ে গিয়ে উঠলেন একটা জাহাজে। জাহাজটা যাচ্ছিল বার্মা, আর সেখানেই বোসেস সার্কাস নামে একটা সার্কাসের দলের সঙ্গে তিনি ভিড়ে গেলেন। এই সার্কাসের দলই তুলসী চক্রবর্তীর পরবর্তী অভিনয় জীবনের অনেকখানি ভিত্তি গড়ে দিয়েছিল। কিভাবে? তুলসী চক্রবর্তী 350টিরও বেশি বাংলা সিনেমায় অভিনয় করেছেন, একথা আপনাদের আগেই বলেছি। তার হিন্দি এবং উর্দু ছবিতে অভিনয়ের সংখ্যাও কম নয়। তুলসী চক্রবর্তী গড়গড়িয়ে হিন্দি উর্দু বলতে পারতেন। আসলে বোসেস সার্কাস এর মালিক বাঙালি হলেও সার্কাসের কর্মীরা বাংলাভাষী খুব বেশি ছিলেন না। তারা বেশিরভাগই ছিলেন আপ কান্ট্রির লোক। তাদের সঙ্গে থাকতে থাকতে তুলসী চক্রবর্তী হিন্দি উর্দু শিখে নিয়েছিলেন, আর সেটাই কাজে লেগেছিল তার পরবর্তী অভিনয় জীবনে। কিন্তু এই সার্কাস দলেও বেশি দিন মন টিকল না তুলসীর। একদিন যেরকম কাউকে কিছু না জানিয়ে ভিড়ে গেছিলেন সার্কাসের দলে, সেরকমই একদিন দুম করে সার্কাস ছেড়ে চলে এলেন কলকাতায়। সিংহের খেলা আর ট্রাপিজ দেখানোর পাশাপাশি সেই দলের নানা ফাই ফরমাস খাটতে হতো তাকে। ক্লাউনও সাজতে হয়েছে বেশ কয়েকবার। তুলসী চক্রবর্তীর এই সার্কাসের দল ছাড়বার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, একদিন যখন দেখলুম আমার গা থেকে জন্তু জানোয়ারের গন্ধ বেরোতে শুরু করেছে, সেদিনই ভাবলাম যথেষ্ট হয়েছে, আর নয়। ফিরে এলুম কলকাতায়। বার্মা থেকে কলকাতায় আসার পর ভাইপোকে একটা ছাপাখানায় ঢুকিয়ে দিলেন জ্যাঠামশাই। কম্পোজিটর হওয়ার আশায় তুলসী সেখানে এক মনে শিখতে লাগলেন টাইপের কাজ। আর এই ছাপাখানায় কাজ করতে করতেই তুলসীর মাথায় অভিনয়ের পোকাটা আবার নড়ে উঠল। ছাপাখানায় সে সময় থিয়েটারের হ্যান্ডবিল আর পোস্টার ছাপানো হতো। সেখানে বড় বড় অক্ষরে জলজল করত অভিনেতা অভিনেত্রীদের নাম। তুলসী ভাবলেন, আমি যদি অভিনয় করতে পারি তাহলে আমার নামেও এরকম পোস্টার বেরোবে। গিয়ে ধরলেন জ্যাঠামশাইকে। জ্যাঠামশাইও ভাবলেন এটাই ভালো, ভাইপো অভিনয়টা মন্দ করে না, আর বেটা থিয়েটারে কাজ করলে চোখের সামনেও থাকবে। তিনি একদিন তুলসীকে নিয়ে গেলেন স্টার থিয়েটারের সে সময়কার সর্বেসর্বা অপরেশবাবুর কাছে। সালটা 1916। বেশ কিছু টালবাহানার পর
অপরেশ মুখুজ্জে তুলসী চক্রবর্তীকে ভর্তি করে নিলেন স্টার থিয়েটারে। এরপর থেকেই শুরু হলো বাংলা অভিনয়ের জগতে তুলসী চক্রবর্তীর পথ চলা। 1920 সালে তুলসী চক্রবর্তী প্রথম নাটকে অভিনয় করলেন, দুর্গেশ নন্দিনী। তার জীবনের শেষ নাটক শ্রেয়সীও এই স্টার থিয়েটারেই। 1927 সাল অবধি তুলসী চক্রবর্তী কাজ করেছেন স্টার থিয়েটারে। তারপর তিনি যোগ দেন মনমোহন থিয়েটারে, আবার ফিরে আসেন স্টারেই। এই নাটকে অভিনয় করবার সূত্রেই তুলসী চক্রবর্তীর কাছে এলো সিনেমায় অভিনয় করবার প্রস্তাব। কিন্তু নাটক থেকে সিনেমায় আসতে তুলসী চক্রবর্তীর লেগেছিল 12টা বছর। 1932 সালে প্রেমাঙ্কুর আতর্থী পরিচালিত পুনর্জন্ম ছবিতে ছোট্ট একটা চরিত্রে মুখ দেখান তুলসী চক্রবর্তী। এরপরে বেশ কয়েকটি ছবিতে কাজ করলেও শচী দুলাল ছবিতে নিমাই সন্ন্যাসীর গুরু অদ্বৈতাচার্যের ভূমিকায় তুলসী চক্রবর্তীর অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়। তুলসী চক্রবর্তীকে অনেকেই কমেডিয়ান হিসেবে চেনেন, কিন্তু প্রথম দিকের ছবিগুলোতে তিনি মোটেই কমেডি চরিত্রে অভিনয় করতেন না। মেজদিদি, বামুনের মেয়ে, শ্রী গৌরাঙ্গ, দর্পচূর্ণ আরও নানা ছবিতে তুলসী চক্রবর্তী অভিনয় করেছেন নানা চরিত্রে। কিন্তু দুঃখের বিষয়, তার প্রথম দিককার ছবিগুলোর প্রিন্ট আজ আর খুঁজে পাওয়া যায় না। 74, চাওয়া পাওয়া, একটি রাত, এই 3টি ছবিতে তুলসী চক্রবর্তী কখনো মেস মালিক, কখনো হোটেল মালিক, বা কখনো সরাইখানার সন্দেহপ্রবণ গোসাইজি। কিন্তু এই 3টি ছবিতে তুলসী চক্রবর্তীর অভিনয় আলাদা আলাদা। কখনোই তিনি মালিকের ভূমিকায় নিজের অভিনয়কে এক ছাঁচের করে তোলেননি। এর কারণ তুলসী চক্রবর্তী তার গোটা জীবনে নানা রকম মানুষ দেখেছেন তাদের নানা রকম আচার ব্যবহার, আর নিজের অভিনয়ের মধ্যে সেই আচার ব্যবহারগুলোকেই তিনি তুলে ধরেছেন। তাই তার অভিনয়কে কখনো চেষ্টা করে কোনো কিছু তৈরি করা বলে মনে হয় না আমাদের। মনে হয় তিনি যেন একটি সাধারণ মানুষের কথাই বলছেন অত্যন্ত সাধারণভাবে। পর্দায় যা হয়ে ওঠে অসাধারণ। 74 ছবিতে কলকাতা থেকে দেশের বাড়ি ফিরে পইতে মাজার দৃশ্যটি মনে করুন। পরে তুলসী চক্রবর্তীকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ছবির পরিচালক নির্মল দে আমাকে বলেছিলেন বাড়িতে যা যা করেন ঠিক তেমনটি করবেন, প্রপারলি বিহেভ করাই হলো গিয়ে অভিনয়ের অঙ্গ। তা আমি এমনিতেই কিছু করি বা না করি পইতে টিকে মেজে ধপধপে করে রাখতাম। কাজের থেকেও বাড়ি ফিরে রোজ পইতে মাজা আমার অভ্যেস ছিল। অঞ্জনগড় সিনেমায় ট্রাক ড্রাইভারের পাশে বসে তুলসী চক্রবর্তীর ঘুমোনোর দৃশ্যটির কথাও যদি আমাদের মনে আসে, তাহলে আমরা দেখব হঠাৎ করে ট্রাক থেমে যাওয়ার পর হকচকিয়ে ঘুম ভেঙে ওঠা তুলসী চক্রবর্তীর মুখের অভিব্যক্তিটি। এখানেও পরিচালক বিমল রায় তাকে বলেছিলেন, আপনি যেভাবে হাওড়া থেকে টালিগঞ্জ আসবার সময় ট্রামে বা বাসে ঘুমন, ঠিক সেই কাজটিই করবেন। তুলসী চক্রবর্তী ঠিক সেটিই করেছিলেন। জীবনকে তিনি তুলে ধরেছিলেন রিলের মধ্যে দিয়ে, আর সেখানেই তার অনন্যতা। অভিনয়ের জগতে কেউ কেউ আসেন রূপের জোরে, কেউ কেউ টাকার জোরে, আবার কেউ অভিনয়ের ডিগ্রির জোরে। তুলসীবাবুর কাছে এসবের কোনোটিই ছিল না, কিন্তু তা সত্ত্বেও 1931 থেকে 1961 টানা 3টি দশক তিনি বাংলা ছবির দর্শকদের মাতিয়ে রেখেছেন। 74 তিনি কখনো মেস মালিক রজনীবাবু, আবার পথের পাঁচালীতে তিনি প্রসন্ন গুরুমশাই, যিনি
পাঠশালায় বসে বেত দিয়ে পিঠ চুলকোন আর অন্য হাতে মুদিখানার মাল দেন খদ্দেরদের। কিভাবে পারলেন তুলসীবাবু? পারলেন জীবন বোধের কারণে। সারা জীবন তিনি নানা পেশার যে মানুষগুলোকে দেখেছেন, চরিত্রের মধ্যে সেই অভিজ্ঞতার ঝুলিটাকেই উপড়ে দিয়েছেন তিনি। তবে এ প্রসঙ্গে যে কথাটি না বললেই নয়, তুলসীবাবুর অভিনয়ের প্রাথমিক পাঠটা কিন্তু বেশ জবরদস্ত ছিল। কোনো স্কুলে না গিয়েও তিনি সেই অভিনয়ের পাঠ পেয়েছিলেন অপরেশবাবুর কাছ থেকে। স্টার থিয়েটারে একটা নাটকের রিহার্সাল চলছে। অপরেশবাবু একটা সাধারণ ডায়ালগ তুলসীবাবুকে একটু জোরে বলার নির্দেশ দেন, আর তুলসীবাবু ঘটিয়ে ফেললেন একটা অদ্ভুত কাণ্ড। অপরেশবাবুকে জিজ্ঞাসা করে বসলেন, স্যার এই কথাটা জোরে কেন বলতে হবে? রিহার্সালের বাদবাকি কলাকুশলীরা সবাই চুপ। রিহার্সাল ঘরে যেন পিন পড়লেও শব্দ শোনা যাবে, কারণ অপরেশবাবুর মুখের ওপর কেউ কোনো দিন কোনো কথা বলেন না। তুলসীবাবু সেই কাজটাই করে ফেলেছেন। খানিকক্ষণ চুপ করে থাকবার পর অপরেশবাবু বললেন, তোকে আজ রিহার্সাল করতে হবে না, বাড়ি ফেরার আগে আমার সঙ্গে দেখা করে যাস। তুলসীবাবু দুরু দুরু বুক আর কাঁচুমাচু মুখ নিয়ে বসে রইলেন এক কোণে। এটাই তো বোধহয় তাঁর অভিনয় জীবনের শেষ দিন। রিহার্সাল শেষ, সবাই বাড়ি ফিরে গেছে। অপরেশবাবু তুলসীকে ডেকে পাঠালেন স্টেজে, আর তারপর ফাঁকা হল ঘরে একদম পিছনের সারির দিকে আঙুল তুলে বললেন, ওইখানে বসে যে লোকটা থিয়েটার দেখে, সে হলো পাবলিক। ওরা থিয়েটারের লক্ষ্মী, টিকিট কেটে ওরা আসে। ওদের ভালো লাগা মন্দ লাগার উপর অভিনেতা অভিনেত্রীদের ভাগ্য নির্ভর করে। অভিনয় ভালো লাগলে ওরা বাইরে গিয়ে মুক্তকণ্ঠে প্রশংসা করে। থিয়েটার মালিকদের কাছেও ওদের মতামতই গুরুত্বপূর্ণ। তা তোমার ডায়ালগ যদি পেছনের সারির ওই লোকটির কানে না পৌঁছয়, তাহলে কি হবে জানো? স্যারের প্রশ্নে তুলসী চুপ। অপরেশবাবু আবার বলতে শুরু করলেন, তোমার প্রশ্নটা খুবই সঙ্গত এবং সঠিক। আমরা তো ব্যবহারিক জীবনে অত চেঁচিয়ে কথা বলি না, কিন্তু থিয়েটারে এটা করতেই হয়। ওই পিছনের সারি থেকে একবার যদি লাউডার প্লিজ আওয়াজ ভেসে আসে, তাহলে তার পরদিনই থিয়েটার মালিক বলবে, তোমার গলায় জ্বর নেই, তুমি এসো বাপু। তাই থিয়েটারে একটু চেঁচিয়ে সংলাপ বলতেই হবে, না হলে অস্তিত্ব বিপন্ন হতে পারে। তাই যে কোনো অভিনেতাকে তার অভিনয়ের অংশকে দুটো ভাগে ভাগ করতে হয়। একটা হলো ডায়ালগ পোর্শন আর অন্যটা সাইলেন্ট পোর্শন। ডায়ালগ পোর্শনে একেবারে নাভিস্থল থেকে আওয়াজ বের করে এনে সংলাপ বলবে, আর সাইলেন্ট পোর্শনে তুমি একেবারে ন্যাচারাল বিহেভ করবে। সেখানে বাড়াবাড়ি করলে বা পাকামি করলে দর্শক সহ্য করবে না। অপরেশ বাবুর দেওয়া এই ন্যাচারাল বিহেভের উপদেশ তুলসী চক্রবর্তী তাঁর গোটা অভিনয় জীবনে অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। তুলসী চক্রবর্তী বারবার বলেছেন, অভিনয় আমি তেমন বুঝি না, স্ক্রিপ্টের খাতায় যা লেখা থাকে স্টেজে দাঁড়িয়ে সেটাই গড়গড় করে আউড়ে যাই, প্রম্পটিংয়ের ধার ধারি না। কো অ্যাক্টাররা এদিক ওদিক সংলাপ বলে বিপদে ফেললে তখন আত্মরক্ষার জন্য দু একটা বাড়তি কথা আমাকেও বলতে হয়, নইলে নিজের ক্যারেক্টারের মান থাকে না। বেশিরভাগ যা রোল করেছি সেগুলোকে ক্যারেক্টার বললে তো ক্যারেক্টারেরই অপমান করা হয় গো। স্টার থিয়েটারে কাজ করবার সুবাদে তুলসী চক্রবর্তীর সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের সখ্য গভীরতর ছিল। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলসীবাবুর সম্পর্কের কথা জানা যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্রের ভাষ্যে। বাবা বলতেন, অঙ্গভঙ্গি না করেও যে হাসানো যায় তার সবচেয়ে বড় প্রমাণ চ্যাপলিন, আর আমাদের দেশে তুলসী চক্রবর্তী। এত বড় অভিনেতা অথচ কত কম পয়সা পেয়েছেন। ভানু বন্দ্যোপাধ্যায় তুলসী চক্রবর্তীর কাছে রিহার্সালের ফাঁকে ফাঁকে শুনতে চাইতেন পুরনো দিনের অভিনেতাদের গল্প, আর তুলসী চক্রবর্তীও
ঘন্টার পর ঘন্টা দানিবাবু, তারাসুন্দরী, কুসুম কুমারী দেবীর গল্প বলে যেতেন। এই রকম গল্প বলতে বলতেই তুলসী চক্রবর্তী একটা মজার ঘটনার কথা বলেছিলেন। একটা নাটকে তুলসীবাবু তবলা বাজান। তার নাটক অভিনয় হচ্ছে যেদিন, সেদিন একটা চরিত্রের অভিনেতা অনুপস্থিত। ওই ছোট্ট চরিত্রের জন্য তুলসীবাবুকেই নামতে হবে মঞ্চে। মঞ্চে সেই চরিত্রটির ডায়ালগ ছিল জাহাপনা পত্র, শুধু এটুকুই। তুলসীবাবু স্টেজে ঢুকে একসঙ্গে অত দর্শক দেখে ঘাবড়ে গিয়ে জাহাপনা পত্র বলবার বদলে বলে ফেললেন হাজাপনা পো, দিয়েই বুঝলেন ভুল হয়ে গেছে। তড়িঘড়ি স্টেজ থেকে বেরোতে গেলেন। উইংসে দাঁড়িয়েছিলেন কুসুম কুমারী দেবী। ছোকরার কান ধরে তিনি বকে উঠলেন, একটা ডায়লগ বলতে পারে না, অ্যাক্ট করতে এসো। অথচ এই তুলসী চক্রবর্তী কিভাবে সংলাপ বলতে হয়, দুটো সংলাপের মাঝে কিভাবে ফুটিয়ে তুলতে হয় অভিব্যক্তি, তার পাঠ দিয়ে গেছেন বাংলা সিনেমার অভিনেতাদের। উত্তম সুচিত্রা জুটির সাফল্যের পেছনে তুলসী চক্রবর্তীর অবদান অনেকখানি, কথা বললে বাড়িয়ে বলা হবে না মোটেই। সুচিত্রা সেনকে যখনই জিজ্ঞাসা করা হতো আপনার প্রিয় অভিনেতা কে, একটুও না ভেবে তিনি উত্তর দিতেন তুলসী চক্রবর্তী। উত্তম কুমার অভিনীত 3.5 ডজনেরও বেশি সিনেমায় তুলসী চক্রবর্তী অভিনয় করেছেন। উত্তম কুমার তুলসীবাবুকে নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, তুলসীদা যেভাবে অভিনয় করেন আমি তা কোনোদিনই পারবো না, ওর মতো জীবন্ত হয়ে ওঠা আমার দ্বারা হবে না। তুলসী চক্রবর্তীকে প্রণাম জানানোর একটাই পথ আছে আমার কাছে, যখনই কাজ পাই পরিচালক প্রযোজককে বলে ওকে ডেকে নিই। তুলসীদা থাকলে সিনটা দারুণভাবে উতরে যায়। ওর ঋণ তো শোধ করতে পারবো না, যেটুকু পারি সাহায্য করি। তুলসী চক্রবর্তী নিঃসন্তান ছিলেন। উত্তম কুমার, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়দের তিনি নিজের সন্তানের মতো করেই দেখতেন। শুধু মলিনা দেবী নন, রাজলক্ষ্মী দেবীর সঙ্গে জুটি বেঁধেও তুলসী চক্রবর্তী বাংলা সিনেমার দর্শকদের মন মাতিয়েছেন বহুবার। হাসি শুধু হাসি নয় ছবিটির কথা মনে করুন দর্শকরা। সেখানে তুলসী চক্রবর্তীর 8খানা বাড়ি ছিল, তারপর আরও 4খানা বাড়ি বানিয়েছেন। 8টি মেয়ের বিয়েতে 10 করে 80,000 টাকা খরচা করেছেন। 13 বার তুলসী চক্রবর্তীর সন্তান গর্ভে ধারণ করেছেন রাজলক্ষ্মী দেবী, কিন্তু তারপরেও স্ত্রীর মন পাননি তিনি। রাত্রিবেলায় মদ গিলে বাড়ি আসেন, ধিঙ্গি মেয়েদের নিয়ে নাচা গানা করেন, তাই স্বামীর রোজগারের মুখে লাথি মারেন রাজলক্ষ্মী দেবী। 30 বছর সংসার করার পরেও অতিষ্ঠ হয়ে গিয়ে তারা দুজনেই ছুটে যান উকিলবাবুর কাছে, ডিভোর্স চাই, ডিভোর্স চাই, ডিভোর্স চাই। অনবদ্য অভিনয়ের কথা বলতে গেলে সেই তুলসী চক্রবর্তীর কথাই ধার করে নিয়ে বলতে হয় বাপরে বাপ, বাপরে বাপ। তুলসী চক্রবর্তীকে নিয়ে কথা বলবো আর পথের পাঁচালীর কথা বলবো না, তা কি করে হয়? দর্শকরা মনে করুন প্রসন্ন গুরুমশাইকে, গ্রামের পাঠশালায় যিনি ছাত্রদের পড়াচ্ছেন এবং মুদি দোকান থেকে মাল দিচ্ছেন ক্রেতাদের। হাতে রয়েছে একটি ছড়ি, যা ছাত্রদের পেটানোর সঙ্গে সঙ্গে ব্যবহার হয় গুরুমশাইয়ের পিঠ চুলকোনোর জন্য। মুদিখানায় বসে যিনি একই সঙ্গে ছাত্রদের পড়িয়ে যান বিদ্যাসাগরের এই সেই জনস্থান মধ্যবর্তী শ্রবণগিরি, আর তার সঙ্গেই গ্রামীণ ক্রেতাদের দুধামা মুড়ি বা 2 পয়সার বাতাসা তুলে দেন। এই পথের পাঁচালীর প্রসন্ন গুরুমশাইয়ের চরিত্রে তুলসী চক্রবর্তীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে সত্যজিৎ তুলসী চক্রবর্তীকে কেন্দ্রীয় চরিত্র করে বানালেন পরশ পাথর। যে ছবির পোস্টারে জল জল করছে তুলসী চক্রবর্তীর মুখ, শুধুমাত্র তুলসী চক্রবর্তীর মুখ, তার ওই জল জলে চোখ দুটোর কথা যত দিন বাংলা সিনেমা থাকবে ততদিন বাংলার মানুষ
ভুলতে পারবেন না। তুলসী চক্রবর্তীকে পরশ পাথর ছবিটি করবার জন্য সত্যজিৎ রায় যে পারিশ্রমিক দেওয়ার কথা বলেছিলেন, সে কথা শুনে কেঁদে ফেলেছিলেন তুলসী চক্রবর্তী। তিনি মানিকবাবুর কাছে দুহাত জোর করে বলেছিলেন, এ কাজটি করবেন না, এত টাকা আমি নিতে পারবো না। এর কারণ কি? কারণ তুলসী চক্রবর্তী মানিকবাবুর কাছ থেকে যদি বেশি টাকা নেন, তাহলে প্রডিউসাররা যে জেনে যাবে তুলসীবাবুর রেট বেড়ে গেছে, তিনি যে আর অন্য ছবিতে কাজ পাবেন না। এই পরশ পাথর সিনেমাটি মুক্তি পাওয়ার পর একবার একটু ভেবলে গেছিলেন। তিনি বলেছিলেন, আমাকে নায়ক বানিয়ে ছবি হচ্ছে, এ তো আমি ভাবতেই পারছি না, তাও কিনা সত্যজিৎ রায়ের মতো মানুষের ছবিতে। এইবারে আমি নির্ঘাত পাগল হয়ে যাব। জীবনে তো কখনো এত বড় মুখ হোর্ডিংয়ে দেখিনি। এর আগে যাও বা 2-4 বার হয়েছে, তা সেসব মুখ তো দূরবীন দিয়ে খুঁজে বার করতে হতো। এ আমি কি হনু হলাম রে। আর ছবির পোস্টার দেখে সত্যজিৎ রায় সম্পর্কে তুলসীবাবু বলেছিলেন, মানুষটা কীরকম রসিক দেখেছো? আমার টাক ফাটিয়ে 8খানা করে তার ভেতর থেকে রস বের করেছেন, আবার লিখেছেন আহ্লাদে 8খানা। আহা! সত্যজিৎ রায়, দ্য ইনার আই, দ্য বায়োগ্রাফি অফ আ মাস্টার ফিল্মমেকার বইয়ের লেখক অ্যান্ড্রু রবিনসন পরশ পাথর ছবিতে তুলসী চক্রবর্তীর অভিনয় সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, চক্রবর্তী recalls Chaplin to his best. Instead of moustache, he has a pair of eyes as bulbous as a frog's, which he opens wide with every emotion known to man. সত্যজিৎ রায় তুলসী চক্রবর্তীকে বলেছিলেন তিনি বাংলার মরিস শিভ্যালার। আসলে সত্যজিৎ রায় ছাড়া বোধহয় আর কেউই তুলসী চক্রবর্তীর আসল অভিনয় ক্ষমতাটিকে তুলে ধরেননি বা বুঝতে পারেননি। এ কথা বললে নিশ্চয়ই খুব একটা বাড়িয়ে বলা হয় না। আর আমরাও তুলসী চক্রবর্তীকে নিয়ে কথা বলতে গিয়ে শুধুমাত্র 74.5 বা পরশ পাথরের কথাই বলি। এই না হলে আমাদের পোড়ার দেশ। শুনো বরনারী ছবিতে সুপ্রিয়া দেবীর সঙ্গে একটি ট্রেনের দৃশ্যে তুলসী চক্রবর্তীর অভিনয় আজও আমাদের মন কেড়ে নেয়। রাজলক্ষ্মী বা শ্রীকান্ততে তুলসী চক্রবর্তীর অভিনয়, তার কথাই বা ভুলি কী করে। কবি সিনেমায় তার নাচের দৃশ্য আমাদেরকে অবাক করে। কিন্তু কি অদ্ভুত পরিহাস দেখুন, এই মানুষটিকে আমরা শুধুই কমেডিয়ান হিসেবেই চিনে গেলাম, তার অভিনয় প্রতিভা নিয়ে বোধহয় সেভাবে আমরা চর্চা করতে পারলাম না। সত্যজিৎ রায় ছাড়া আর কে তুলসী চক্রবর্তীকে নিয়ে ছবি করবার কথা ভাবলেন বা করলেন? কেউ তো করলেন না। আসলে নরম মাটি পেলে যে কেউ আঁচড়ায়। পরিচালক প্রযোজকরাও তুলসী চক্রবর্তীকে নিয়ে নিতে থাকলেন একের পর এক ছবিতে ছোট ছোট রোলে। পারিশ্রমিকও দিলেন তার প্রতিভার তুলনায় যৎসামান্য। তুলসীবাবু সেসব গ্রহণও করলেন। অনেকে বলেন তুলসীবাবুর অভাব বা দারিদ্র্যের কারণ শুধুমাত্র প্রযোজক পরিচালক নন, তিনি নিজেও। কিন্তু তলিয়ে দেখলে আমরা বুঝতে পারবো তুলসীবাবু কেন একের পর এক ছবিতে ছোটোখাটো চরিত্রে অভিনয় করে গেছেন যৎসামান্য পারিশ্রমিকের বিনিময়ে। ছোটবেলা থেকে যে দারিদ্র্যের মধ্যে দিয়ে তিনি বড় হয়েছেন, যে জীবন সংগ্রাম তাকে করতে হয়েছে, সেখানে তুলসীবাবু শিক্ষা পেয়েছিলেন সহজ সরল হয়ে থাকবার। আর সেই সহজ সরল হয়ে থাকবার সুযোগই বাংলা ইন্ডাস্ট্রি নিল। তুলসী চক্রবর্তীর সরলতার সুযোগে তাকে দিয়ে করিয়ে নেওয়া হলো প্রায় বিনা পারিশ্রমিকে কাজ। আর তুলসীবাবুও অভাবের তাড়নায় বাধ্য হলেন এই কাজগুলো করতে। মধ্য হাওড়ার 2 নম্বর কৈলাস বসু 3rd লেনে একটা বাড়িতে তুলসীবাবু
থেকেছেন জীবনের অনেকটা সময়। আক্ষরিক অর্থেই সেই বাড়িটা 12 ঘর 1 উঠোন। তুলসীবাবু সেই ছোট্ট এক কামরার ঘরে থাকতে থাকতে বাংলার চিরন্তন বিশ্বাসের শিবের মতোই গান বেঁধেছেন। শিবরাত্রির পরের দিন শিবের হলো সর্দি কাশি, ঘটি ঘটি জল ঢেলেছে জেঠি কাকি মামি মাসি, তাই শিবের হলো সর্দি কাশি। আদা দিয়ে চা করে দুর্গা এসে সামনে ধরে, সিদ্ধি আনলে খেও না বাপু, বললে শিবে মুচকি হাসি। শিবের হলো সর্দি কাশি। যিনি সহজ সরলভাবে জীবন কাটাতে জানেন কিন্তু মননে হয়ে ওঠেন অসাধারণ, তিনি যে বাংলার লোক দেবতা শিবকেই আপন করে নেবেন তাতে আর সন্দেহ কি। তুলসীবাবু জীবনের শেষ দিকে একটা দোতলা বাড়ি কেনেন 6,000 টাকায়। নিজের রোজগারের টাকা জমানোর পরেও বাড়ি কেনার টাকাটা পুরো হচ্ছিল না। সে সময় স্ত্রী তার হাতে বেশ কিছু টাকা তুলে দেন, সব মিলিয়ে কেনা হয় বাড়িটি। তো এই স্ত্রী যখন টাকা দিচ্ছেন তুলসীবাবুকে, তখন তুলসীবাবু বেশ অবাক হয়েছিলেন, সঙ্গে খানিকটা ভয়ও পেয়েছিলেন। আসলে তিনি ভাবতেই পারেননি যে সামান্য রোজগার তিনি করতেন, তার থেকে তার স্ত্রী উষারানী টাকা জমাতে পারে। তাই ভয় পেয়ে তিনি স্ত্রীকে বলেছিলেন, কেউ জিজ্ঞেস করলে বলো বাপের বাড়ি থেকে দিয়েছে। মুচকি হেসে উষারানী সম্মতি দিয়েছিলেন, কারণ এ বাদে তার যে আর কিছু করারও ছিল না। বিয়ের সময় বিধবা মা উষারানীকে 2-1টা পুরনো শাড়ি মাত্র দিয়েছিলেন, আর কিছুই দিতে পারেননি। 1961 সালে স্টার থিয়েটারে শ্রেয়সী নাটক অভিনয় করবার সময়ই তুলসীবাবু অসুস্থ হয়ে পড়েন। বিশ্রাম নিয়ে কিছুদিন বাদে একটু সুস্থ বোধ করায় বাজারে গিয়ে কিনে আনলেন ফুলকপি, লাউ, গলদা চিংড়ি। আর সে রাতেই শুরু হলো অসহ্য পেটে যন্ত্রণা। ভোর হতে না হতেই মারা গেলেন তুলসীবাবু। শেষ সৎকারটুকুও সেভাবে করার সুযোগ পাননি স্ত্রী উষারানী। করবেন কি করে, পয়সা কোথায়? আসলে তুলসীবাবু মারা যাওয়ার পর উষারানীকে বিক্রি করে ফেলতে হয়েছিল তুলসীবাবুর সমস্ত পদক খেতাব পেট চালানোর জন্য। তাতেও হয়নি। পরবর্তী 35 বছর উষারানী কার্যত লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছেন। তারপর একদিন চলে গেলেন তিনিও। ভিডিওর শুরুর প্রশ্নগুলো ভাবতে ভাবতে বারবার একটা কথাই মনে হয়, তুলসীবাবুকে যদি মূল্যায়ন করতে হয় তাহলে শুধুমাত্র তার ছবিগুলো দিয়ে তাকে বুঝলে চলবে না। আমাদের ফিরে দেখতে হবে তার গোটা জীবনটাকে, তার মননটাকে। আর সেই দেখাটা দেখতে গিয়েই আমাদের মনে হয় তুলসীবাবু আসলে একটা সময়ের প্রতিনিধি, যে সময়টায় বাংলার সমাজে বাড়িওয়ালা আর ভাড়াটের মধ্যে শুধু টাকা পয়সা লেনদেনের সম্পর্ক ছিল না। তরকারির বাটিটা, কলাটা, মূলোটা আদান প্রদান চলতো অনায়াসে, স্বচ্ছন্দভাবে। খুব সহজভাবেই পাড়ার দোকানদার বাচ্চাটিকে কোলে বসিয়ে হাতে লজেঞ্চুস ধরিয়ে দিয়ে গল্প করে যেতে পারতেন ঘন্টার পর ঘন্টা। অভিভাবক অভিভাবিকারা বাচ্চাকে পাড়ার দাদা কাকাদের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারতেন সারাটা দিন। কোনো সেফ প্লেসের আলাদা করে দরকার পড়তো না। যে সময়টায় বাংলার মানুষের জীবন ইএমআইয়ের চাপ আর ইংলিশ মিডিয়ামের বোঝায় নিয়ে পড়েনি, সেই সহজ সরল চিরন্তন বাংলার জীবনের প্রতিনিধি তুলসী চক্রবর্তী। কিন্তু এই আগ্রাসী পণ্য সর্বস্ব দুনিয়ায় যেখানে হিসেব নিকেশই প্রধান, সেখানে তুলসী চক্রবর্তীর মতো মানুষ সর্বদা
ব্যবহৃতই যে হবেন তাতে আর আশ্চর্য কি? এটাই তো আমাদের পোড়ার দেশ, যেখানে সত্যজিৎ রায় তুলসীবাবুকে বলছেন বাংলার মরিস শিভালিয়ার, আর তুলসীবাবু বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কপর্দকহীনভাবে। আর আমরা যে দর্শকদের তুলসীবাবু মাতিয়ে গেছেন তার গোটা জীবন ধরে, তারা তুলসীবাবুকে শুধুমাত্র আটকে ফেলছি 74.৫ কমেডিয়ান হিসেবে। খুব বড়জোর পরশ পাথর নিয়ে কথা বলছি, কিন্তু এই কথাগুলোর মধ্যে তো আসলে ওই পণ্য মানসিকতাই কাজ করে যাচ্ছে, যেখানে অভিনেতা শুধু আমাদেরকে বিনোদন দেবার জন্যই হাজির হন। তুলসীবাবুর কাজ তো শুধু লোক হাসানো নয়, তুলসীবাবু তো শুধু কমেডিয়ান নন, তিনি জীবনশিল্পী, যার হাসানোর মধ্যে কাঁদবার অনুষঙ্গ আছে, যার কাঁদবার মধ্যে হাসির রস রয়েছে। সেই জীবন বোধকেই তো তুলসী চক্রবর্তী হাজির করেছেন আমাদের সামনে। তাই আবারও একথা জোর দিয়ে বলতে চাই, তুলসী চক্রবর্তী শুধু অভিনয় শিল্পী নন, তিনি জীবন শিল্পী। বাংলা ভাবনার আজকের এই পর্বটি তুলসী চক্রবর্তীর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে রইল বাংলা ভাবনার তরফ থেকে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য। আমরা আগামীতে এরকম আরও অনেক বিষয় নিয়ে হাজির থাকব আপনাদের কাছে। ভালো থাকবেন। বাংলা ভাবনা।